একটা বিরোধী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিরোধী আজিজ তারা তৈরি করতে বলেছে। বেনজির আমাদের দলের লোক নয়। যার ভয় একসময় মানুষ পালিয়ে বেড়াতো, সে এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে বাংলাদেশে এসে, তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা অবশ্যই যে কথাটা বলছেন আখতারুজ্জামান শাহীনকেও ফিরিয়ে আনার আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখানে বসে আজকের ভিডিও দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পেতে আপনারা বেল আইকনটিকে অন করে রাখুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বাংলাদেশের রাজনীতি আপনারা জানেন, এই মুহূর্তে আবারও যে একটা টানাপোড়েন, সেটা হচ্ছে সাবেক সেনাপ্রধান এবং পুলিশ আইজিপি, তাদেরকে নিয়ে আপনারা কিছুদিন ধরে বিতর্ক শুনতে পাচ্ছেন। পুলিশের আইজিপির এমন সম্পদ পাওয়া গেছে যা নজিরবিহীন। তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন, সে ব্যাপারে বিভিন্ন মহল বিভিন্নভাবে আলোচনা করেছেন। বিএনপি থেকেও দাবি করেছেন তারা আওয়ামী লীগেরই থেকেই জন্ম, তারা আওয়ামী লীগ সরকারই তাদেরকে এই সুযোগ করে দিয়েছে দুর্নীতি করার জন্য। এবং অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ আইজিপি যে দেশ ত্যাগ করেছে তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, সেখানে সে বিদেশে আরামাইশে চলে গেছে। খালেদা জিয়াকে নারী প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানানো দরকার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং উনি আরো অন্যান্য ভিডিওতে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে, আপনারা সেগুলো শুনবেন। এবং বাংলাদেশের যে জনগণের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি এদেরকে নিয়ে, জামাতকে নিয়ে আজকে বিএনপির পক্ষ থেকে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন শুনুন আজকে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, আপনারা সব বিষয়গুলো আপনারা দেখে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের সামনে পথ চলা এবং আপনাদের শেয়ারেই আমাদের এই বাংলাদেশের সংবাদগুলো আমাদের বাংলা ভাষাভাষী বিভিন্ন জায়গায় যারা আছে তাদের হাতে অতি দ্রুত পৌঁছে যাবে। ধন্যবাদ। একটা বিরোধী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিরোধী আজিজ তারা তৈরি করতে বলেছে। এরা সব সময় গণতন্ত্র বিরোধী, এরা সব সময় এক নায়কত্বে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালেই বিশ্বাস করে। তারা বাকশালটাই করতে চায়, একটা নতুন ছদ্মবেশে আবহে গণতন্ত্রের একটা ফাসাদ দিয়ে দিতে চায়। সেইভাবে তারা ওই তাদের শাসনকে আবার নিয়ে আসতে চায়। এই জন্য 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। এবং আমাদের যে স্বপ্নগুলো ছিল 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, সমস্ত স্বপ্নগুলোকে খান খান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স, তাদেরকে আজকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশকে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করেছে। বন্ধুরা, আজকে দেখুন, ভাবতে লজ্জা হয়, বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কেনে নাই, দখল করে নাই, এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। আর এই দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। যাদের উপর সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেটা সেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আসে এবং মার্কিন স্যাংশনে বলে দেওয়া হয় যে কি কি কারণে তার উপর স্যাংশন দেওয়া হয়েছে। তাহলে দুর্নীতি একটা প্রধান জিনিস, আর দ্বিতীয়ত মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া। এইগুলো তারা তৈরি করেছে। একটা বিরোধী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিরোধী আজিজ তারা তৈরি করতে বলবে। চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট বা আওয়ামী লীগ সব এখন একটা রাক্ষস হয়ে উঠেছে, মাফিয়া চক্র তৈরি করেছে এবং
গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে বলে। বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। খালি বড় লোকরাও থাকবে তা না, তারা আমার গরিবরাও যারা তারাও থাকবে। সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, গ্রামে তো করে দিচ্ছি। আমরা সামাজিক নিরাপত্তায় বিভিন্ন ভাতা দিচ্ছি, সহযোগিতা করছি সকল মানুষকে। আর ইনশাল্লাহ বাংলাদেশে আমি তো বলেছি যে মুজিব বর্ষে আমাদের সিদ্ধান্ত একটি মানুষও ভূমিহীন থাকবে না। এবং আপনারা জানেন যে বিনা পয়সায় আমরা 2 কাঠা জমি, সেখানে একটি ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, রান্নার জায়গা এবং সব রকমের ব্যবস্থা আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছি। সাথে আমরা ঋণও দিচ্ছি, যাতে একেবারে বিনা জামানতে বিনা সুদে ঋণ দিয়ে, ট্রেনিং দিয়ে তার জন্য নিজেরা কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। তো সেইভাবে আমাদের কেউই বাদ যাবে না। যারা হরিজন ছিল, হরিজন মানে দলিত শ্রেণী, এই ঢাকা শহর আপনারা জানেন, আমি তাদেরকে কিন্তু ফ্ল্যাট বানিয়ে সেখানে আমরা ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। বস্তিবাসী যারা, তাদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। এখন ইতিমধ্যে 300 পরিবারকে তুলে দিয়েছে এবং পর্যায়ক্রমে সবাই থাকবে। বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। খালি বড় লোকরাও থাকবে তা না, তারা আমার গরিবরাও যারা তারাও থাকবে। সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, গ্রামে তো করে দিচ্ছি। সেভাবেই আমি চাই আমাদের চা শ্রমিকদের জন্য সে আবাসন সুবিধা থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে তারা পায়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর আমাদের যেটা জাতীয়ভাবে আমরা যেটা করি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও আমরা এদের অনেকেই সেই সুযোগটা পাবে। তাছাড়া আমরা তো এখন একটা আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এই পেনশন স্কিমে যারা যুক্ত হবে, একটা পর্যায়ে যে তারা কিন্তু অনেক টাকা পাবেন। যেভাবে এখানে টাকা রাখবেন সেইভাবে পরবর্তীতে যখন কোনো কাজ করতে পারবে না, তখন সেই পেনশন স্কিম থেকে কিন্তু আপনারা নিজেরা টাকা তুলে নিজেদের জীবন জীবিকা চালাতে পারবেন। কাজে সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিমে সব যুক্ত হয়ে গেলে পরে তখন আর ভবিষ্যৎ নিয়ে কারো দুশ্চিন্তা থাকবে না। শুধু ওই আমরা সামাজিক ভাতা দিয়ে চালাতে চাই না, এটা একটা নিজস্ব একটা আয়ের ব্যবস্থা যাতে হয়, তার জন্যই এই সার্বজনীন পেনশন স্কিমটা আমরা করে দিয়েছি। যাক, আমি আর সময় না নিয়ে এটুকু বলবো যে চা শিল্পে বাংলাদেশের মানে অগ্রযাত্রায় বাংলাদেশ চা বোর্ড এবং এর অংশীজন হিসেবে চা বাগানের মালিক, ক্ষুদ্রায়তন চা বাগান মালিক, শ্রমিক, চা উৎপাদনকারী, চা প্যাকেজিং, বিপণন কোম্পানি, চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য যারা আজকে জাতীয় পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এরকম পুরস্কার যেন প্রতি বছর পান, সেই চেষ্টা অব্যাহত রাখবেন, সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আর সেই সাথে আমি চা শিল্পের প্রসার, চা শিল্পে স্মার্ট কমার্স বাস্তবায়ন ও রপ্তানিমুখী চা উৎপাদন বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়, চা বোর্ড, চা উৎপাদনকারী ও বিপণনকারী সহ সকলকে আন্তরিকভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং চা শিল্পের সমৃদ্ধি কামনা করি এবং চা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপূর পাচার করা অর্থের একটা অংশ আমরা আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি নিয়ে।
সে তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের প্রধান প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আজকে টিআইবি একটা আছে, সুজন আসে, সুজন না দুর্জন জানি না, টিআইবি আর সুজন, ফখরুল গয়েশ্বর যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নয়, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের কারো কোনো অসুবিধা থাকে, সচ্ছলতায় ঘাটতি থাকে, আমাদেরকে জানাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসচ্ছল অসুস্থ লোকদের খবর পেলেই তিনি ব্যবস্থা নেন, চিকিৎসার ব্যবস্থা করেন। তার অসচ্ছলতার ব্যাপারে তার সহৃদয় দৃষ্টি আমরা দেখতে পাই। কিন্তু আপনাদের অনুরোধ করব, দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। টিআইবি একটা আছে, সুজন আছে, সুজন না দুর্জন জানি না, টিআইবি আর সুজন, ফখরুল গয়েশ্বর যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নয়, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের কারো কোনো অসুবিধা থাকে, সচ্ছলতায় ঘাটতি থাকে, আমাদেরকে জানাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসচ্ছল অসুস্থ লোকদের খবর পেলেই তিনি ব্যবস্থা নেন, চিকিৎসার ব্যবস্থা করেন। তার অসচ্ছলতার ব্যাপারে তার সহৃদয় দৃষ্টি আমরা দেখতে পাই। কিন্তু আপনাদের অনুরোধ করব,
দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। সত্য সত্যই, বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। কাজী একজন মানুষের চলতে ফিরতে কত লাগে। আজকে দলের নেতা, দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা করি আমাদের দল, আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি, শুধু মহানগর মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে, যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিএনপির আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তি সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবেন, বজায় রাখবেন। কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে বলবেন, কিন্তু অপকর্ম করবেন, অপকর্ম করবেন না। অপকর্ম ঢেকে রাখা যায়, একদিন না একদিন
আওয়ামী লীগের শাসনের মুখ। বিএনপির দুঃশাসন মনে করিয়ে দিতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছেও আমি একটু তুলে ধরতে চাই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 4 বার একক চ্যাম্পিয়ন আর আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন। আর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার দুর্নীতির টাকা এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে তার সম্পৃক্ততার কারণে তার সাজা হয়েছে, দুর্নীতির কারণে তার সাজা হয়েছে। বেগম খালেদা জিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়সে আমার মায়ের বয়সের কাছাকাছি, এবং তিনি তার সম্পর্কে কিছুটা অসুস্থ, সেই জন্য আমি বেশি কথা বলতে চাই না, যে সত্যটাকে তো গোপন করা যায় না। ওনারও আমরা শাস্তি হয়েছে দুর্নীতির কারণে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় জেলে না থেকে তিনি ঘরে অবস্থান করছেন। আপনাদের দুর্নীতি দুঃশাসন, সেটির মুখ হচ্ছে দুর্নীতি সন্ত্রাসের প্রতীক তারেক রহমান। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান। আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য। আমি আরো অনেক কথা বলতে পারতাম, সেগুলো বলতে চাই না। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছি। কেউ অনিয়ম, অন্যায় কিংবা কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেটির বিচার হয় আমাদের দেশে। আর আপনারা যখন ক্ষমতায় ছিলেন, হাওয়া ভবন প্রতিষ্ঠা করে আপনারা দুর্নীতি এবং দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। হাওয়া ভবন, খাওয়া ভবন, খোয়াব ভবন, নানা ধরনের ভবন। চোরের মায়ের এখন বড় গলা। দুর্নীতি দুঃশাসনের বরপ্রাপ্ত তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা। সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে। নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, লাভ হবে না। সব ষড়যন্ত্র আল্লাহর রহমতে আমরা মোকাবেলা করেছি এবং ভবিষ্যতেও সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। দেশ অবশ্যই বাংলাদেশ থেকে দিল্লি হয়ে সে কাঠমান্ডু চলে গেছে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা আমাদের তথ্যপত্র দিয়ে এনসিবিকে বলেছি ইন্টারপোলকে অবহিত করার জন্য, এক। এবং সে যেহেতু আমেরিকান নাগরিক সেই হিসেবে আমরা ইন্টারপোলকে অবহিত করি। দ্বিতীয়ত, আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া গিয়ে আপনারা জানেন আমরা সেখানে কর্তৃপক্ষের সাথে, যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ক্ষেত্রে তারাও উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া আমিও বাংলাদেশের আমি গতকাল এবং আজকে বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। না, এটা তো তদারকি কর্মকর্তা, এটা তো আমাদের কোনো পার্ট না, এটা হলো পুলিশ হেডকোয়ার্টার, তার রুটিন ওয়ার্ক। এই ঘটনার সঙ্গে যে অন্যান্য অপরাধীদের নাম এসেছে, ফয়সাল, মোস্তাফিজ সহ যাদের, তাদের অবস্থানটা আপনারা জেনেছেন? আমরা মনে করি আমাদের কাজ চলছে, আমাদের যে তদন্তকারী কর্মকর্তার যারা রয়েছে
বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টির সকলে অত্যন্ত আন্তরিক। বিশেষ করে আমি 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 ধন্যবাদ জানাই যে মানে নেপাল কর্তৃপক্ষকে, যে আমরা তাদেরকে যখন এনসিপির মাধ্যমে আমরা যখন সেখানে তাদেরকে তথ্য পদ্ধতি প্রেরণ করেছি, তারা অতি দ্রুত সময়ের মধ্যে, যে যদিও তারা আমাদেরকে আনঅফিসিয়ালি বলেছেন তাদের গ্রেপ্তার ব্যবস্থা করেছেন, পাশাপাশি আমি মনে করি যে কলকাতা পুলিশ তারাও আমাদের ভিকটিমের আলামত উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে অভিযান পরিচালনা করছে। আমি মনে করি আমাদের দুই দেশের পুলিশ আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তা আমি মনে করি তাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে যেভাবে ওই বাসাটাতে তারা যেভাবে তাকে এভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে লাশটা বিভিন্ন জায়গায় ফেলানোর কাজ করেছে, আমি মনে করি আমাদের দু দেশের তদন্ত কর্মীরা অত্যন্ত আন্তরিক। আমরা মনে করি এই ঘটনার মধ্য দিয়ে আমরা অবশ্যই যে কথাটা বলছেন আখতারুজ্জামান শাহীনকেও ফিরিয়ে আনার আমরা আমি তো আপনাকে বলেছি যে আনঅফিসিয়ালি তারা আমাদের কিছু বলেছে, আমি আনঅফিসিয়ালি যে বলে তাকে আমি কি তথ্য দিয়েছি সেটা আপনাকে আমি বলতে পারি না তদন্তের সাথে। ওই যে কলকাতায় যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছিল ওটার আপডেট কি একটু? এটা আপনারা জানেন যে সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। আমরা শুধু সিয়াম না, আমরা যখন এয়ারপোর্টে যারা ছিলেন তারা আপনারা জানেন, আমরা বলছি যে প্রায় অনেকাংশে অপরাধীরা তারা নেপালকে তারা রুট হিসেবে ব্যবহার করে সকল কিছু তদন্তের উদ্দেশ্যে আমরা সেখানে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গেলেন ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি, পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের কাছে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুসিভ পর্যায়ে, আমি আগেও বলেছি আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আরেকটা বিষয়, আপনারা আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনবেন, আপনি একটু বললেন এমবাসিকে আপনারা চিঠি দিবেন। আমার প্রশ্ন হচ্ছে এমবাসি চিঠি দেওয়ার কথা বলিনি আমি এমবাসির সাথে কথা বলবেন, সেই কথাটা কি পর্যায়ে হবে? আপনারা যাওয়ার জন্য নাকি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য? না, সেটা হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন দেশের সাথে একটা এক্সট্রাডিশন চুক্তি হয়, সেখানে আমাদের বাংলাদেশের সাথে যেহেতু সে ইউএস সিটিজেন, তার সাথে তো আমাদের কোনো এক্সক্লুসিভ ট্রিটি নেই, সেটা ইন্ডিয়ার সাথে আছে। আমরা ইন্ডিয়াকে যখন গিয়েছিলাম তখন আমরা অনুরোধ করেছি এবং আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি। পাশাপাশি যেহেতু আপনি জানেন ইউএস এর এম্বাসি এখানে আছে, বাংলাদেশে আছে, যার ভয় এক সময় মানুষ পালিয়ে বেড়াতো সে এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে। তাদের চাপার কাজ দিয়ে যাওয়া যায় না। বেনজিরকে, আজিজকে সামনে এনে আনারকে আরেক, এখন পর্যন্ত কোনো মাংসের টুকরা পর্যন্ত পাওয়া গেল না। এখান থেকে 4 কেজি, ওইখান থেকে 6 কেজি। বেনজির আহমেদকে নিয়ে যদি আলোচনাটা শুরু করি, পররাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য দিয়ে যে তার বিরুদ্ধে তো দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল না, কাজে তিনি যেতেই পারেন। 6 জুন তাকে 6 জুন ডাকা হয়েছে, আর পরিবারকে 9 জুন। আসেন কিনা সেটা এখন দেখার বিষয়। আসলে কি দেখার বিষয়? দেখেন, এটা তো দিনের মতো সত্য যে আপনার ছেড়ে দিয়ে পাখিকে উঠতে দেওয়ার পরে তারপরে এখন খোঁজা হচ্ছে। আপনার বেনজির যে অপরাধী সেখানে তো তাকে প্রথমেই তার জন্য গ্রেপ্তার ওয়ারেন্ট জরুরি ছিল। তাকে গ্রেপ্তার না করে তাকে দুদক ডাকলো, তাকে 2 মাস আগে তার 2 মাস আগে নিয়ে এত কথা, এত ব্যাংক অ্যাকাউন্ট, এত কিছু, এইসব আলোচনার পরে তাকে ব্যাংক থেকে টাকাগুলা তোলার সুযোগ করে দিল। 1 মাসে আরামে আস্তে আস্তে টাকাগুলা সব শত কোটি টাকা 33টা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সে যখন উড়াল দিল সমস্ত পরিবারবর্গকে নিয়ে। অথচ বাংলাদেশে কত ছোট ছোট অপরাধের জন্য আমরা কোনো অপরাধ করি নাই, বিরোধী দল করি। সেই জন্য আমরা ভিসা নিয়ে যাওয়ার পরে, টিকিট কাটার পরে, কনফার্ম করার পরে আমাদেরকে বিমান যখন ছাড়ে তখন আমাদেরকে ছেড়ে দেয়। দৌড়াতে আমরা কখনো বিমান ধরতে পারি, কখনো যেতে পারি না। আমার নিজের জীবনে এমন হয়েছে, আমাকে যেতে দেওয়া হয় নাই, আমি ফেরত চলে এসেছি। তো এবং ফেরত আসছি সেটাও গেল। আপনার প্রায় দিন এমন হয়েছে যে আমি আজকেও ফেরত আসবো, এরকম করে বসিয়ে রাখা হতো।
একটা চোরকে যেখানে এত সম্মান করা হতো সেই দেশে বেনজিরকে ছেড়ে দিয়ে তারা এখন যদি বলে যে বেনজির আসবেন কিনা আমরা সেটা দেখি। এটা কখনো আসে? এর আগে আমরা দেখেছি কি বাচ্চু আপনার যুদ্ধাপরাধী, তাকে তার বাসায় রেকি করেছে র্যাব দিয়ে, রেকি করে বসে আছে, কিন্তু সে কিন্তু আগেই পাগার পায়। তো ঠিক একই অবস্থায় একটা মানুষ, এত নিকৃষ্ট একটা মানুষ, আমি নিকৃষ্ট মানুষ এইটুকু এইখানে বলতে চাই যে যার ভয় একসময় মানুষ পালিয়ে বেড়াতো, দেখেন নেচারের কি রিভেঞ্জ নেওয়ার ক্ষমতা। আমরা যে যাই করি না কেন আল্লাহ ছাড় দেয় না, ছেড়ে দেয় কিছু সময়ের জন্য। তো বেনজির তার প্রমাণ, সে এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে। এই যে এত অহংকারী একটা মানুষ, তার শুদ্ধাচার, তাকে আবার পুরস্কারও করা হয়েছে, যে দেশের যে সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার করেছে সেই তো এটার সাথে দায়ী, সরকার নিজেই এখানে দায়ী। কারণ সরকার চাইলে তখনই বেনজিরকে অনেক কিছু করতে পারতো। যখন থেকে বেনজির চাকরি ছাড়ার লাস্ট 3 বছর, চাকরির শেষ 3 বছরে কেনেন 463 বিঘা জমি। এত লোকের পিছনে আমরা শুনি যে আমলাদের পিছনেও নাকি গোয়েন্দা লাগানো থাকে। এত বড় আমলা, র্যাবের ডিজি, পুলিশের আইজি, এইসব এই টাইপের আমলাদের পিছনে কিছুই ছিল না। একদিনে 4টা ফ্ল্যাট গুলশানের মতো জায়গায় সে রেজিস্ট্রেশন করেছে একদিনে। তো এই জিনিসগুলো সরকার কিছুই জানে না কোথায়। এই যে আমি বিচার করছি, এই যে এখনই বলবে আমার প্রতিপক্ষ, কি দেখেছেন আওয়ামী লীগ সবসময় বিচার করে, আপনি খেয়াল আছে এরকম বলছে, তাদের চাপার কাজ দিয়ে যাওয়া যায় না। তারা বলছে এই যে ক্যাসিনোর বিচার করছে। আপনি বলেন তো একটা ক্যাসিনোর আসামি কি এখন জেলে আছে? কোথায় গেল? কার কি জেল হইলো? কার কি এই টাকাগুলা কোথায় গেল? এখন কিন্তু কিছুই নাই একদম। ঠিক একই অবস্থায় আপনার এই বেনজির, আজিজ, এরা কিন্তু অনেকদিন আগে আপনার রিটায়ারমেন্টে গেছে, তাহলে আজকে বের হচ্ছে কেন? আপনার আল জাজিরা কত বছর আগে, 2-2.5 বছর আগে যখন এটা দেখিয়েছে আজিজ সম্পর্কে, তখন এই সরকার বলেছে যে বিরোধী দল পয়সা লগ্নি করে এটা অ্যাডভার্টাইজমেন্ট আকারে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিরোধী দলকে তখন বলেছে, তারপরে যখন আমেরিকা যখন স্যাংশন দিল, যখন আসলো এই টকশোতেই আপনার এখানেই, সম্ভবত সেই দিনও মুক্তা পাইছিল, বলছে দেখেন আপনারা কি পেয়েছেন, কিছু দিয়ে গেছে, দেখেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই সামনে এই টার্গেট নিয়ে ওই টার্গেট নিয়ে। হ্যাঁ, তারাও বলেছে, আমেরিকা বলে না যে পশ্চিমারা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না, ওনাদের তো বন্ধু তারা। তো ওনারা বলছে এখন সামনের দিকে আগানোর সময়, সামনের দিকে বাসায় গিয়ে যাইতে না যাইতেই তারা আজিজের স্যাংশন দিয়েছে। যখন স্যাংশন দিয়েছে তখন সরকার এইখানে আপনার বেনজিরকে, আজিজকে সামনে এনে আনারকে আরেক, এখন পর্যন্ত কোনো মাংসের টুকরা পর্যন্ত পাওয়া গেল না। এখান থেকে 4 কেজি, ওইখান থেকে 6 কেজি, ওখানে দেখাচ্ছে যে 80 টুকরা, ওইখানে হাড্ডি মাংস আলাদা করে ফেলছে, ওইখানে আবার কমোডে ফ্ল্যাশ করে দিছে, সেইখানে আবার আপনার সুয়ারেজের থেকে কেজি কেজি পাওয়া গেছে। এই যে একটা মানুষ সম্পর্কে, একটা মানুষ উধাও